নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব ৬৬ ও ৬৭। তারপরে সজল আর আমি দেশের বাইরে চলে যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক করি। জামালকেও সব ঘটনা খুলে বলা হয়। হুরায়া চৌধুরী জামালকে বাড়িতে ডেকে নিয়ে সবকিছু বুঝিয়ে বলে। জামাল ওদের বংশের সব কর্মকাণ্ড আগে থেকেই জানে। জামাল এসবের ভেতরে শুরু থেকেই ছিল না। রাজনীতি জামাল পছন্দ করে না। ও বাহিরে পড়াশোনা করত, নিজের জীবন নিয়ে ব্যস্ত ছিল। সজল যেদিন দেশের বাইরে চলে যাবে সেদিন আপনাকে জামাল এয়ারপোর্টে নিয়ে গিয়েছিল। আপনাকে জড়িয়ে ধরে সজল কতবার যে বউ ও বউ বলে ডেকেছে তার কোনো হিসাব নাই। ওর পাগলামি মাখা কথাগুলোতে আমরা অনেক হেসেছি, কিন্তু ওই কথাগুলোর ভেতরে ছিল আপনার জন্য ভালোবাসা। আমরা সবাই মনে করেছিলাম সজলের ভেতরে আবেগ কাজ করছে, আপনার থেকে দূরে গেলেই আপনাকে ভুলে যাবে, সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তা আর হয় নাই। যতদিন গেছে সজলের আপনার প্রতি আরও ভালোবাসা বেড়েছে। সজল আর ভাবিকে ভুলতে পারে নাই। সজল আর জামাল কলে থাকতো সব সময়। ভাবির শরীরের কন্ডিশনের খবর, কি কি খাইছে, কি করে, সব কথা কল দিয়ে জামাল সজলকে বলতো। এখনো বলবেন ভাবি, আপনাকে সজল ভালোবাসে না? ভাবি, আপনার যখন 5 বছর তখন আপনি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের চিকিৎসা তখন এতটা ভালো উন্নত ছিল না। কোনো ডাক্তারই আপনার রোগের কোনো সলিউশন বের করতে পারছিল না। জামাল কল দিয়ে সজলকে সব কিছু বলে। সজল একদিনের ভিতর যুক্তরাষ্ট্র থেকে ডাক্তার নিয়ে বাংলাদেশে আসে। জামালকে দিয়ে ডাক্তারকে মেডিকেলে পাঠায়। কিন্তু সজল মেডিকেলে যায় নাই, কারণ আপনার পরিবার জানতে পারলে তখন গন্ডগোল হবে। আর ও তখন গন্ডগোল করতে চায়নি, কারণ তখন আপনি অনেক ছোট ছিলেন। সজলের সব অফিসের কাজকাম রেখে আপনার জন্য 1 মাস বাংলাদেশে পড়েছিল। আপনি সুস্থ হওয়ার পরে আবার বাহিরে চলে যায়। ভাবি, আপনি তারপরও বলবেন আপনাকে সজল ভালোবাসে না? সজল জানতো আপনাকে পাওয়া এত সহজ হবে না। আপনাকে পেতে হলে চেয়ারম্যান বাড়ির সাথে যুদ্ধ করতে হবে। আপনার পরিবার জানি ওর কোনো ক্ষতি করতে না পারে। ও নিজেকে সেই পর্যায়ে নিয়ে গেছে। নিজে দিনরাত না খেয়ে কত যন্ত্রণা, কত কষ্ট যে সহ্য করছে। এতদূর আসতে ওর অনেক স্ট্রাগল করতে হয়েছে। আজকে যে আপনি বিয়ের আনন্দে আনন্দিত হচ্ছেন, আপনাকে বিয়ে করাটা এত সহজ ছিল না। আপনার পরিবারের সাথে যুদ্ধ করে আপনাকে বিয়ে করেছে। আপনাকেও পাগলের মতো ভালোবাসে বলতে পারেন, নিজের থেকেও বেশি ভালোবাসে। আপনি কখনো ওকে ভুল বুঝিয়েন না। আপনার পরিবারের জন্য ওর থেকে দূরে সরে যাইয়েন না। সজল তাহলে মরেই যাবে। যাই হোক না কেন ভাবি, আপনি সজলের হাত ধরে লাস্ট পর্যন্ত থেকে যায়েন। ওখানে সবাই আদনানের কথা শুনে স্তব্ধ হয়ে আছে। কি বলবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। রিদিমা, এ ভালোবাসার নাম কি দেওয়া যায়? এ ভালোবাসার নাম হচ্ছে নিষিদ্ধ চাওয়া। স্যারের প্রতি আমাদের ভালোবাসা আরও বেড়ে গেল। আদনান, এই শালি, ওর প্রতি তোর ভালোবাসা দেখাতে হবে না। তুই আমার দিকে ফোকাস কর। তুই আমাকে ভালোবাস, ওকে ভালোবাসার জন্য ভাবি আছে। ইহানা, ভাইয়া, আপনি কি রিদিমাকে ভালোবাসেন? আদনান, ডাইনি শাকচুন্নিকে আমি ভালোবাসবো? হা হা হা। রিদিমা, ভালো যদি নাই বাসেন তাহলে আমাকে টয়লেটে বসে চুমু দিয়েছিলেন কেন? ইমতিয়াজ, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। আর এখানে থাকা সম্ভব না। সি বড় ভাই, আপনি এই কাজ করলেন? ছি ছি ছি। জামাল, শালা তুই এই কাজ কখন করলি? এই ছিল তোর মনে মনে। এখন রিদিমার কি হবে? রিদিমাকে কে বিয়ে করবে? তুই তো রিদিমার ইজ্জত নষ্ট করে দিলি। আদনান, এই বলদের ঘরের বলদ, কোথায় কি বলতে হয় জানিস না? দিলি তো আমার সম্মানটা নষ্ট করে। রিদিমা, চরিত্রহীন লোক একটা, এখন আমাকে কে বিয়ে করবে? আপনারই আমাকে বিয়ে করতে হবে। ইসরাতের ওদের কথায় কোনো মনোযোগ নাই, ও শুধু সজলকে খুঁজছে। সজল কলে কথা শেষ করে ইসরাতের দিকে যাচ্ছিল। ইসরাত সজলকে দেখেই দৌড়ে গিয়ে সজলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। সজল ও ইসরাতকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছে, কি হয়েছে? কান্না করছো কেন? কেউ কি কিছু বলেছে? কে কি বলেছে আমাকে বলো, ওদেরকে বকা দিয়ে দিচ্ছি। ইসরাত সজলের বুকে চুমু দিতে শুরু করে, পাগলের মতো চুমু দিচ্ছে। সবাই ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আদনান বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, এখন আমি চলে যাচ্ছি। এখানে থাকলে আমার ক্ষতি হতে পারে। আমার জীবন ঝুঁকিপূর্ণ, কেউ আমাকে বাঁচাও। বলে আদনান দৌড়িয়ে উপরে চলে গেল। সজল ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আদনান ওরকমভাবে পালালো কেন? ইসরাত কান্না করছে কেন? তোরা কে কি বলেছিস ওকে? জামাল, আদনান শালা সব বলে দিয়েছে ভাই। সজল, কি বলে দিয়েছে সেটা তো বলবি।
জামাল, আপনি কিভাবে বনুর প্রেমে পড়েছেন সব কিছু বনুকে বলে দিয়েছে। সজল ধমক দিয়ে, তোরা কি করছিলি, তোরা ওকে মানা করলি না কেন? সজল, ওই শালা কি কারো কথা শুনে? সজল ইসরাতকে কোলে উঠিয়ে নিয়ে হাঁটা দিল। ইসরাত সজলের গলা জড়িয়ে ধরে সজলের বুকের সাথে মিশে গেল। সজল ইসরাতকে খাটের উপর বসিয়ে সজল ইসরাতের সামনে হাঁটু ভেঙে বসে ইসরাতের ছোট তুলতুলে হাত দুটো নিজের দখলে নিয়ে বলল, চন্দ্রমুখী, আমার দিকে তাকাও। ইসরাত সজলের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলতে শুরু করলো, আপনি খুব খারাপ বাজে লোক একটা। আমাকে এত ভালোবেসেছেন, কখনো বলেননি কেন? সবসময় আমাকে বলতেন আপনার যুক্তরাষ্ট্রে বউ আছে। বলতে বলতে ইসরাত কান্নায় ভেঙে পড়ল। সজল, উফ, আমি হয়তো পৃথিবীর সবথেকে জঘন্য স্বামী হিসেবে গণ্য হব, যে নিজের স্ত্রীর চোখের পানি পড়তে দেখলে রোম্যান্সের ফিলিংস চলে আসে। ইসরাত কাঁদো কাঁদো কণ্ঠে, আপনি আবার মজা করছেন আমার সাথে? একবার বলুন না আমাকে ভালোবাসেন, শুধু একবার বলেন ভালোবাসি। সজল বাঁকা হাসি দিয়ে, ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায় চন্দ্রমুখী? এই কথার অনেক ওজন। যেদিন আমি এই কথার ওজনের বোঝা কাঁধে নিয়ে হাঁটতে পারবো, সেদিন তোমাকে বলবো। ইসরাত, কি বলবেন সেটা তো বললেন না। সজলকে বলেছে আমার চন্দ্রমুখী বোকা, সে তো অনেক চালাক হয়ে গিয়েছে। কি বলবো, শার্ট প্যান্ট খুলে বললে ভালো হয়। ইসরাত, সি, একদম না। সজল, আচ্ছা কিছু করব না, যাও হিজাব খুলে ভালো মতো হাত মুখ ধুয়ে তারপর অজু করে আসো। আমি পাশের রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। ইসরাত অজু করতে চলে গেল। ইহান আর ইমতিয়াজ দুজন ছাদে দাঁড়িয়ে রাতের আকাশটা উপভোগ করছে। দুজনের মনেই দুজনের জন্য ভালোবাসা অনুভব করে, কিন্তু প্রকাশ করতে পারছে না। ইমতিয়াজ, ম্যাডাম রাত গভীর, এখনো দাঁড়িয়ে আছেন যে? ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন, না হলে শরীর খারাপ করবে। ইহানা, আমার আজকে রাতে ঘুম আসবে না। ভাইয়ের ভালোবাসার কথা শুনে বুকের ভেতরটা কেমন জানি করছে। মানুষ কি করে একটা মানুষকে এত প্রখরভাবে ভালোবাসতে পারে? ইমতিয়াজ, ভালোবাসা খুব সুন্দর, পূর্ণতা আরও সুন্দর, কিন্তু সবার কপালে পূর্ণতা থাকে না। বাস্তবতার কারণে কিছু কিছু সময় নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে হয়। ইমতিয়াজের কথায় ইহানার কেমন জানি বুকের ভেতর মোচড় দিল। সে কি অন্য কাউকে ভালোবাসে? তার ভালোবাসা কি পূর্ণতা পায়নি? ইমতিয়াজ ইহানার দিকে তাকিয়ে দেখে চাঁদের আলোতে ইহানাকে অপসরা লাগছে। ইমতিয়াজ ইহানার অনেকটা কাছে চলে গেল। এলোমেলো চুলগুলোকে কানের পিছে গুজে দিয়ে ইহানার চোখের পানে তাকিয়ে আছে। ইহানার অস্থিরতা কাজ করছে। ইমতিয়াজ এতটা কাছে আসায় ইমতিয়াজের শরীরে পারফিউমের ঘ্রাণ ইহানার নাকে বারবার বাড়ি খাচ্ছে। ইহানা চোখ বুজে নিল। ইমতিয়াজ নিজের টালমাটাল অবস্থা দেখে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ইহানা কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ খুলে দেখে ইমতিয়াজ চলে গেছে। ইহানা ইমতিয়াজকে দেখতে না পেয়ে কেন জানি কান্না করতে ইচ্ছা করছে। ইহানা দোলনায় বসে কান্না করে দিল। ইসরাত নামাজ পড়ে বিছানায় বসে আছে। সজল আলমারির ভেতরে কি জানি খুঁজছে। ইসরাত, কি খুঁজছেন আপনি? সজল আলমারি থেকে একটা ফাইল বের করে নিয়ে ইসরাতের হাতে দিল। ইসরাত, এগুলো কি? এই কাগজ দিয়ে আমি কি করব? সজল, এর ভিতরে দুটো চেক আছে, আর এই বাড়ির দলিল। এই বাড়ির জায়গা তোমার নামে আমি অনেক আগে লিখে দিয়েছি। তোমার দেনমোহরের পাওনা, তোমার হক আমি তোমাকে বুঝিয়ে দিলাম। ইসরাত, আমার বাড়ি টাকা পয়সা কিছু লাগবে না, আপনি থাকলেই চলবে। বলে ইসরাত চলে যেতে নিল। ঠিক তখনই একজোড়া পুরুষালী বলিষ্ঠ হাত এসে ইসরাতকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিল। সজলের শরীরের মাদকীয় সুঘ্রাণে শিরশির করে উঠল সর্বাঙ্গ। স্পর্শের প্রগড়তায় মিয়ে যেতে চাইছে অন্তর। ইসরাত ভালো করেই জানে কি হতে যাচ্ছে। ইসরাত বিস্মিত হয়ে বলল, কি করছেন? আমি এখন ঘুমাবো। সজল ইসরাতের ঠোঁট আঁকড়ে ধরে ইসরাতের শাড়ি খুলতে শুরু করলো। ইসরাত বাধা দিচ্ছে। সজল ইসরাতের হাত শক্ত করে চেপে ধরে খাটের উপরে শুয়ে পড়ল। ইসরাতকে নিয়ে ব্লাউজ শাড়ি খুলে ফেলে দিল। কম্বল টেনে গায়ে জড়িয়ে নিল। সজল ইসরাতের কানে ফিসফিস করে বলতে লাগলো, আমার সাথে কখনোই পেরে উঠবে না চন্দ্রমুখী, তাই বাধা দিও না। বিয়ে করেছি, আর বাসর করব না। ইসরাত হাঁসফাঁস করতে লাগলো। সজল এমনভাবে চেপে ধরেছে শ্বাস নিতে পারছে না। সজল ইসরাতের গলায় মুখ ডুবিয়ে কামড় দিতে শুরু করলো। গলা ছিঁড়ে বুকে নামলো। ইসরাতের সর্ব অঙ্গে সজল বিচরণ করতে শুরু করলো। আজ সজল বেশি বেসামাল হয়ে উঠেছে। ইসরাত কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমাকে তো মেরেই ফেলবেন আপনি। এই অসহ্য যন্ত্রণা আমি আর নিতে পারছি না।
সজল নিজের শরীরে সবটুকু ভর ইসরাতের গায়ে ছেড়ে দিল। ইসরাত মা বলে চিৎকার দিয়ে উঠল। সজল ইসরাতের ঠোঁট দুটো জোরে আঁকড়ে ধরল। চুম্বন গভীর থেকে গভীরে গিয়ে লিপ্ত হচ্ছে ইসরাত। সজলের মাথা বুকের সাথে চেপে ধরল। ইসরাতের এই কাজে সজল আরো উন্মাদ হয়ে ওঠে। সজলের প্রতিটি স্পর্শ ইসরাতের প্রতি ভালোবাসা জানান দিচ্ছে। দুজন মিলে একাকার পূর্ণতার ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে ঘরে। ভালোবাসার প্রখরতা যখন বেড়ে যায়, পূর্ণতা তখন সুন্দর হয়।